নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। আসলে পুরানো দিনের গল্পগুলির মধ্যে লুকিয়ে থাকে ইতিহাসের গন্ধ। আর সেই সব গল্প যদি হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের, তাহলে তো কথাই নেই। আসলে আগের দিনের এই গল্পগুলি থেকে সেই সময়কার পারিপার্শ্বিক ও সামাজিক অনেক বিষয় আমরা জানতে পারি। তাই আজ তোমাদের জন্য থাকছে বিখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি গল্প। তোমাদের কাছে একটা ছোট অনুরোধ, তোমরা কোথা থেকে গল্পটি শুনছো সেটা যদি কমেন্টের মাধ্যমে লিখে জানাও, তাহলে আমি এটা বুঝতে পারবো যে আমার গল্পটা কোথায় কোথায় পৌঁছেছে। তাহলে শুরু করা যাক আমাদের আজকের গল্প, বাক্স বদল। প্রতুলের বাবার যা কাণ্ড, তার ব্যস্ততার জন্য সব মাটি। আজ তার রওনা না হলে এমন কিছু ক্ষতি হতো না। সব স্কুল কলেজ কাল খুলবে পুজোর ছুটির পর। সারা ট্রেনে মোটর বাসে এই জন্য লোক ভর্তি। প্রতুলের সে তারা নেই। তবে আজই এই ভীষণ ভিড় সহ্য করে জনতার চাপে উদ্ধস্ত হয়ে না গেলে কি চলতো না? হিলি স্টেশন 23 মাইল রাস্তা। লোকে মোটঘাট ওঠাচ্ছে বাসের ছাদে। বাক্স, সুটকেস, বিছানা, হইচই গোলমাল কাণ্ড। বেশিরভাগই কলেজের ছাত্র। তারা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে কলকাতা যাচ্ছে। প্রতুল যাবে আসাম মেলে বা ডাউন নর্থ বেঙ্গলে। বাস ছাড়ল। প্রতুলের দুপাশে দুটি দোকানদার, তারা তামাকের ব্যবসা করে। সেই নিয়ে কথাবার্তা বলতে বলতে যাচ্ছে। সামনের বেঞ্চিতে একটি ভদ্রলোক স্ত্রী ও ছেলে মেয়ে নিয়ে বসে আছে। একখানা বেঞ্চি ওরাই জুড়ে বসে আছে। ছেলে মেয়ে 3-4টি। তারা ভীষণ উৎপাত জুড়ে দিয়েছে বাসের মধ্যেই। তাদের দুষ্টুমি ও চেঁচামেচিতে প্রতুলের মাথা ধরে যাওয়ার উপক্রম হয়েছে। প্রতুল যেখানটিতে অতি কষ্টে একটু জায়গা করে নিয়েছে, ছোট ছেলেটা অনবরত সেখানে এসে প্রতুলের কোলের ওপর বসে বাইরের দিকে তাকিয়ে থাকতে চাইছে। এতে কষ্ট ও অসুবিধা যথেষ্ট হলেও ভদ্রতার খাতিরে বিরক্তি চেপে যেতে হচ্ছে প্রতুলের। যুদ্ধের সবে আরম্ভ। বাসের ওদিকে 3-4টি ভদ্রলোক যুদ্ধ সম্পর্কে তর্ক বিতর্ক ও আলোচনায় ব্যস্ত। তাদের কথা শুনে প্রতুলের মনে হলো যুদ্ধ সম্পর্কিত পরিস্থিতি তাদের নখদর্পণে। হিটলার বা চেম্বারলেন অপেক্ষাও তারা জিনিসটা ভালো বোঝেন, কারণ তর্কের মধ্যে উভয় পক্ষের ভুল ভ্রান্তি তারা বিশদভাবে বিচার বিশ্লেষণ করে পরস্পরকে বুঝিয়ে দিচ্ছেন। ড্রাইভারের ঠিক পিছনে বাসের সামনের দিকটাতে গোটা কয়েক রিজার্ভ সিট। দুটি মেয়ে সেখানে বসে আছে। তাদের সঙ্গে একজন পৌর ভদ্রলোক, সম্ভবত মেয়ে দুটির অভিভাবক। মেয়ে দুটির মধ্যে একটির বয়স 18-19, অন্য মেয়েটির বয়স 22-23 হবে। বয়সে ছোট যে মেয়েটি, সে দেখতে বেশ সুন্দরী। অন্যটির রং শ্যামবর্ণ। মুখশ্রীও খুব ভালো বলা চলে না, তবুও তার সারা দেহে কেমন এক ধরনের লাবণ্য মাখানো। প্রতুল 2-1বার অল্পক্ষণের জন্য চেয়ে দেখেছে। কয়েক মাইল পরে বালুরঘাট টাউনে এসে বাস দাঁড়ালো। এখানে একটি মেয়ে উঠল। পুরুষ যাত্রীও অনেকগুলি। একই বাসে নেই স্থান, তার ওপর এতগুলো যাত্রী কোথায় বসে? অনেক নবাগত যাত্রী অগত্যা দাঁড়িয়ে রইল। রিজার্ভ সিটে মেয়েটির বসার জায়গা হয়ে গেল। এরই মধ্যে আবার একখানা ভিখিরি ভিক্ষা করতে আরম্ভ করেছে। সে উঠল বালুরঘাট থেকে 11.5 মাইল চলে এসে সদরডিহি বলে গ্রামে। রাজ কাছারি আছে বলে এখানে বাস 10 মিনিট দাঁড়ায়। সামনের ভদ্রলোকটি ছোট ছেলেটির হাতে একটি পয়সা দিয়ে বললেন, দে যা, ভিখিরির হাতে দে। ছেলেটি এগিয়ে গিয়ে বললে, এ নাও ভিখিরি। ভদ্রলোকটি ধমক দিয়ে বললেন, কি আমার বলতে নেই, ভিখিরি বলতে নেই, ছি। কানা ভিখিরি পয়সাটা নিয়ে একগাল হেসে ওর দিকে চেয়ে বললে, ওলাবনের কথা, ওদের এখন জ্ঞান হয়েছে নাকি বাবু? খোকাবাবুর নাম কি? ও খোকাবাবু। বেজায় ধুলো উড়ে পিছন দিকটা আচ্ছন্ন করে ফেলেছে। প্রতুল ভাবছে বাসের ছাদে তার বিছানার পুটুলিটার ওপর 7 পুরু ধুলো জমে গেল এতক্ষণে। রাস্তাও যে ফুরোতে চায় না। বড় বড় মাঠের ওপর রাস্তা, বড় বড় বিল আর ধান ক্ষেত, আর 2-1টা চষা গা। কার্তিক মাসের মাঝামাঝি। তেমন গরম নেই তাই নিস্তার, নইলে বাসে যা ভিড়, গরমে ভীষণ কষ্ট হতো। চলন্ত বাসেও গরম কাটতো না। প্রতুল একবার মুখ বাড়িয়ে দেখলে স্টেশন চোখে পড়ে কিনা। বালুরঘাট থেকে যে মেয়েটি উঠেছে, তার হাত থেকে একখানা বই হঠাৎ পড়ে গেল বাসের ঝাঁকুনিতে।
কোনো একজনের পায়ের ধাক্কা লেগে বইখানা বেঞ্চির ফাঁক দিয়ে গলে একেবারে এসে পড়ল প্রতুলের বেঞ্চির পায়ার কাছে। প্রতুল বইখানা নিচু হয়ে তুলে দেখল কলেজ পাঠ্য ইংরেজি বই, অ্যাট ভিক্টোরিয়াল পোয়েটস। প্রতুল বইখানা উঁচু করে তুলে ধরে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করে বললে, আপনার বইখানা পড়ে গিয়েছে, এই যে। হাতে হাতে বইখানা মেয়েটির হাতে গিয়ে পৌঁছালো। প্রতুল এতক্ষণ ভালো করে লক্ষ্য করেনি। বাসে যে কটি মেয়ে আছে সবচেয়ে এই মেয়েটি সুন্দরী। গায়ের রং ধবধবে ফর্সা, বয়স 20-র বেশি নয়, এখনও বিয়ে হয়নি। কলেজের ছাত্রী তা তো বোঝাই গেল। কোন কলেজে পড়ে? নাম কি মেয়েটির? বালুরঘাটে কার মেয়ে? হেলে 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 এসে গেছে হেলে। বড় বড় টিনের চালা ও শিরিষ গাছের শাড়ি দেখা গিয়েছে। হিলির বাজার, স্টেশনের সিগন্যাল দেখা যাচ্ছে। ওরে নে জুতো পরে নে, সব হিলি এসেছে। আগা সে পানের কৌটোটা কোথায়? দেখ দেখ, বেঞ্চের তলায় পড়ে গিয়েছে মনে হয়। বস না চুপ করে, গাড়ি দেখবি তো স্টেশন আসুক। কটা জিনিস আছে গুনে নাও। 1 2 3 4 গাড়ির ছাদে আছে 1 2 3। এই আসাম মেলের ডাউন দিয়েছে। হুড়মুড় করে যাত্রীরা সব নামতে আরম্ভ করেছে। বাসের ছাদ থেকে কন্ডাক্টর মাল নামিয়ে কুলিদের মাথায় চাপাচ্ছে। গোলমাল সেখানটাতে যেমন, ভিড়ও তেমনই। ওই লাল সুটকেসটা, ওই যে গামছা বাঁধা, দাও না নামিয়ে। ওটা না ওই টিনেরটা, লেখা আছে RCD। হ্যাঁ হ্যাঁ ওইটাই। আসাম মেল এসে দাঁড়ালো। যাত্রীর দল মোটঘাট নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটছে। প্রতুলের মোটে একটি টিনের সুটকেস আর একটা বিছানা, তত ভারীও নয়। নিজেই সেটা হাতে করে ছুটল টিকিট ঘরের দিকে। কুলির হাতে দিলেই এখনই আবার 4টে পয়সা। আসাম মেলে তত ভিড় ছিল না, কিন্তু পার্বতীপুর থেকে যে শিলং মেল ছাড়ল সেটা আসছে লখনৌ বা কানপুর থেকে। হিন্দুস্তানি যাত্রীরা আসামের দিকে চলেছে শীতকালের প্রথমে বিভিন্ন চা বাগানে কাজ করতে। তাদের ভিড়ে দাঁড়াবার জায়গা পর্যন্ত নেই ট্রেনে। রঙ্গিয়া জংশনে ভোরবেলা ট্রেন পৌঁছালো। এখান থেকে 16 মাইল দূরে ভাটখালি চা বাগান। প্রতুল ডাক্তারি করে, বছরখানেক হলো এই চা বাগানটিতে ঢুকেছে। ফ্রি কোয়ার্টার দিয়েছে চা বাগান থেকে, জিনিসপত্র সস্তা, একরকম চলে যাচ্ছে। রঙ্গিয়ায় নেমে আবার মোটর বাস। বাগানের 2 মাইল তফাৎ দিয়ে রাঙাপাড়া রোড দিয়ে বাস চলে যাচ্ছে। এইটুকু পথ একজন কুলির মাথায় সুটকেসটা চাপিয়ে বেলা 9:30 আন্দাজ প্রতুল চা বাগানে নিজের কোয়ার্টারে এসে উঠল। বড় নির্জন জায়গা। দূরের অনুচ্ছ নীল পাহাড় মেঘের মতো দেখা যায়। একদিকে খুব বড় একটা জলা, নলখাগড়া বনে ঘেরা। হেমন্তের সকালবেলা একটা আর্দ্র অপ্রীতিকর বাষ্প যেন উঠছে জলাটা থেকে। ম্যালেরিয়া ও কালাজ্বরের ডিপো এই চা বাগানগুলো। প্রতুল নিজেও কয়েকবার ম্যালেরিয়ায় পড়েছে এখানে এসে পর্যন্ত। ডাক্তারখানায় আসামি কম্পাউন্ডার শিবনাথ ভট্টাচার্য একধারে ডাক্তারখানার কম্পাউন্ডার ও প্রতুলের পাচক। প্রতুল নিজে রাধে জানে না, ও কাজ তার পোষায়ও না, সুতরাং শিবনাথকে খোরাকি দিয়েও রাখতে হয়েছে। ডাক্তারখানার চাকর ছুটে এলো ডাক্তারবাবুকে দেখে। প্রতুল তাকে জিজ্ঞেস করে জানল শিবনাথ তার বাড়ি গিয়েছে 2 দিনের ছুটি নিয়ে, পরশু আসবে। শুধু বাবার তাড়াতাড়িতে আজ আসতে হলো প্রতুলকে, নয়তো পরশুই তো সে আসতো। ডাক্তারখানার চাকরকে প্রতুল বলল, ওরে ভীম, তুই জল তুলে দে আমার নাইবার আর রান্না করবার। যখন কষ্ট পেতে হবে 2 দিন, তাড়াতাড়ি যা। কোনো কেস ছিল না কি কদিন? ছিল না? চাবিটা নিয়ে গিয়ে ডাক্তারখানা ঝাড় দিয়ে রাখবে। স্নানের পূর্বে সুটকেস খুলতে গিয়ে সে দেখল সুটকেসের গায়ে অন্য কি একটা তালা লাগানো, তার চাবি তার কাছে নেই। আহ কি বিপদ! এ ঠিক তার বোন কমলার কাজ। সেই কাল আসবার সময় বাক্স গুছিয়ে দিয়েছিল। অনেক কষ্ট করে লোহার সরু শিক দিয়ে চার দিতেই তালাটা খুলে গেল। সুটকেসের ডালাটা খুলে নিজের ধুতি গামছা বার করতে গিয়ে সে বিস্ময়ে কাঠ হয়ে দাঁড়িয়ে রইল সুটকেসের ভিতরটাতে চেয়ে। এ কার জিনিসপত্র? শাড়ি কিসের? বাক্সের ওপর দিকে থাকে থাকে সাজানো রং বেরঙের শাড়ি, তার নিচে ব্লাউজ গোটা 6-7, সায়া 2টি, এছাড়া পাউডারের কৌটো, ক্রিম,
আরও লম্বা ও গোল আকারে ছোট বড় সুদৃশ্য কৌটো, শিশি, সাবানের কেস, লেখার প্যাড, ফাউন্টেন পেনের কালি, একতারা চিঠি, আয়না, চিরুনি, আরও কত কি। সর্বনাশ! কার বাক্স এটা? প্রথমটা তার মনে হলো তার বোন কমলার সুটকেসটা কি ভুলে গোলমাল হয়ে, কিন্তু না, তা নয়। এরকম শৌখিন শাড়ি ও জিনিসপত্র কমলার নেই। তাছাড়া এ তো কোনো জায়গায় যাওয়ার প্রাক্কালে গুছিয়ে নেওয়া বাক্স। কমলা বাড়ি বসে আছে, তার বাক্স এত গোছালো থাকবার কথা নয়। হতবুদ্ধি প্রতুল বাক্সের জিনিসগুলো তুলে হাতে নিয়ে দেখতে লাগলো। একটা মখমলের বড় কৌটের মধ্যে লকেটওয়ালা একটা হার, একটি আংটি, দুটি বড় বড় কানের পাশা, সোনার বড় সেফটিপিন একটা, গাছ কয়েক সরু সোনার চুড়ি, নতুন ওঠা কাঁচের চুড়িও দুগাছা, খুব বড় বড়, ঝকঝকে কাঁচ বসানো কাজ করা, একটা মানি ব্যাগে 4খানা 10 টাকার নোট ও কিছু খুচরো। সম্পূর্ণ মেয়েলি সুটকেস। পুরুষের নামগন্ধ নেই সুটকেসের কোনো জিনিসে বা তার আবহাওয়ায়। প্রতুল 10 হাত মাটির তলায় সেদিয়ে গেল সব ব্যাপারটা বুঝে দেখে। সুটকেস বদল হয়ে গেছে বোঝা গেল, কিন্তু কোথায় বদল হলো? ট্রেনে, না বালুরঘাট থেকে আসবার পথে মোটর বাসে? মোটর বাসে হওয়া সম্ভব, কারণ ট্রেনে তার কামরায় কোনো মেয়ে তো ছিল না। পার্বতীপুর থেকে সে ট্রেনের যে কামরায় উঠেছিল তাতে হিন্দুস্থানি ও মারোয়াড়ি যাত্রী বোঝাই ছিল। তাদের মধ্যে এ সুটকেস কারো নয়, এ বাঙালি মেয়ের সুটকেস। আচ্ছা, মোটর বাসে যদি বদল হয়ে থাকে তবে কোন মেয়েটির বাক্সের সঙ্গে বদল হওয়া সম্ভব? তা ভেবেই বাকি মীমাংসা হবে, কারণ যে কোনো মেয়ের সুটকেসের সঙ্গেই সম্ভব হতে পারে। যখন সকলের বাক্স ছিল মোটর বাসের ছাদে, যাক, সে কথা পরে ভাবা যাবে, তার যথেষ্ট সময় আছে। এখন মুশকিল হয়েছে এই যে যা পরনে আছে তা ছাড়া তার আর দ্বিতীয় ধুতি নেই, গামছা নেই, সাবান নেই, খুর নেই, লুঙ্গি নেই, কিছুই নেই। আর এই বিজন চা বাগানও যা, ফরাসি ইকুয়েটোরিয়াল আফ্রিকাও তাই, কিছু মেলে না এখানে। এখান থেকে 7 মাইল দূরে একটি ছোট বাজারে দোকান আছে কাপড়ের, তবে সেখানে বাঙালি ভদ্রলোকের উপযুক্ত জামা কাপড় পাওয়া যাবে না। এখন আপাতত স্নান সেরে উঠে সে পরে কি, গায়ে দেয় কি, গামছা কোথায়, দাড়ি কামায় কিসে? নাপিত আছে বটে, কিন্তু তার সে কুলি খুঁড়ে প্রতুল কখনো কামাবে না। দাড়ি বেড়ে নারদ মুনির মতন হয়ে গেলেও না। এমন বিপদে সে জীবনে কখনো পড়েনি। কি এখন সে করে? না, উপায় নেই। অনেক ভেবেচিন্তে সে দেখল এই সুটকেস জারি হোক, এর মধ্যেও গামছাখানি আর একখানি শাড়ি আপাতত তাকে ব্যবহার করতেই হবে, নিরুপায়। শাড়ি বার করতে গিয়ে আরও বিপদ। সাদা শাড়ি যা আছে সব জরিপার, আর তাঁতের দামি শাড়ি শান্তিপুরি কি ফরাসডাঙ্গা। মোটা 8 বৌড়ে গোছের শাড়ি যা আছে তার সব রঙিন, দামি শাড়ি আছে। এছাড়া এখনই একবার অফিসে যেতে হবে। কি পরে যাওয়া যায়? জরিপার শান্তিপুরি শাড়ি আর সাদা ব্লাউজ? না, ভেবে এর কুল কিনারা নেই। একটা যা হোক করতেই হবে। রঙিন একখানা শাড়ি পরে স্নান সেরে রেলে ব্যবহৃত আধ ময়লা জামা কাপড় বর্তমানে গায়ে আছে, তাই পরেই যেতে হবে অফিসে, ম্যানেজারের সঙ্গে দেখা করতে। ম্যানেজারকে সব কথা খুলে বলে এর একটা পরামর্শ চাইতে হবে। দাড়ি কামানো হলো না। রঙিন শাড়ি পরে স্নান সেরে সে রেলের জামা কাপড় অঙ্গে চাপিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করতে গেল। ম্যানেজার ইংরেজ, নাম সিমসন। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা ঝোপের ছাঁটায় তদারক করছিল। প্রতুলকে দেখে পাইপ মুখ থেকে নামিয়ে বললে, Hello, doctor. Good morning. You are here already? Thought you won't be here before tomorrow. এসেছি বটে, কিন্তু আমার বড় বিপদ স্যার। Well, what's amiss? সব শুনে সাহেব হো হো করে হেসে উঠল। Say, doctor, you are a dog after women. What? Say it with the rose. If I were you... না স্যার, হাসি নয়, মুশকিলেই পড়েছি। একখানা কাপড় নেই, জামা নেই, দাড়ি কামাবার খুর পর্যন্ত নেই। সাহেব হাসতে হাসতে বলল, হা 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 হা, সে বন্দোবস্ত হয়ে যাবে। আমার স্যুট একটা পাঠিয়ে দিচ্ছি, সেভিং সেট বাড়িতে আছে, নিয়ে যাও। ইয়াং ম্যান, তোমরা তোমাদের রোমান্সে সাহায্য করবে না এমন বেরসিক আমি না। তোমাদের বয়সে রোমান্স কোথায় স্যার? বিপদ খুব। সোনার গয়না, মানিব্যাগে টাকা, পুলিশে একটা খবর দেওয়া উচিত নয় কি? শেষকালে এখন থাক, আমায় বললে তো এতই হলো।
তোমায় চোর বললে কেউ ধরতে পারবে না। আমার সামনে বাক্সের জিনিসের একটা লিস্ট করা যাবে, এখনও বেলা। চলো আমার বাংলোয়, জিনিসগুলো দিই তোমারে। দিব্যি রোমান্স বাঁধিয়ে বসে আছো। ধন্যবাদ স্যার, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি বড়ই। কিছু বলবার আবশ্যক নেই, চলো। নিজের কোয়ার্টারে এসে খেয়ে দিয়ে সুস্থ হয়ে প্রতুল একটা সিগারেট ধরালো, তারপর শুয়ে পড়ল ঘুমিয়ে নেবার জন্য বটে, কিন্তু ঘুম আসে না কিছুতেই। এই অদ্ভুত ঘটনার কথা ভাবতে ভাবতে তার মাথা গরম হয়ে উঠল। প্রতুলের বয়স এই 25, সবে ডাক্তারি পাশ করে চা বাগানের চাকুরিটা পেয়েছে, বিবাহ হয়নি, বিশেষভাবে কোনো মেয়ের সম্পর্কে আসেনি। যাকে রোম্যান্স বলে গল্প উপন্যাসে কতই যা সে পড়েছে, তার নিজের জীবনে না কই ঘটেনি। ডাক্তারি পড়বার সময় এক আধজন নার্সের সঙ্গে আলাপ হয়েছিল বটে, কিন্তু সে কিছু নয়, দেশি নার্স, তাদের দিকে তাকানো যায় না। আর রোম্যান্স, কিন্তু তার জীবনে এমন ঘটনা কখনো ঘটেনি। আচ্ছা, কোন মেয়েটির সঙ্গে সুটকেস বদল হলো? বালুরঘাট থেকে যে মেয়েটি উঠল তার সঙ্গে, না ওই যে দুটি মেয়ে আগে থেকে বসেছিল তাদের কারো সঙ্গে? বালুরঘাটের মেয়েটি বেশ সুন্দর, কলেজের ছাত্রী বটে। ওর সেই বইখানা অ্যাড ভিক্টোরিয়ান পোয়েটস থেকে তা বোঝা যায়। কি নাম, কি জাত, ব্রাহ্মণ না কায়স্থ না বৈদ্য? হঠাৎ তার মনে হলো সুটকেসের মধ্যে নীল ফিতে দিয়ে বাঁধা একতারা চিঠি ছিল বটে। মেয়েটির নাম নিশ্চয়ই তাতে পাওয়া যাবে। এতক্ষণ এ কথা মনে হওয়া উচিত ছিল তার। উঠে সে সুটকেসটা খুলে ফেলল। শাড়ির নিচে একপাশে চিঠির তারাটা ছিল, সে সেটা হাতে করে বিছানার উপরে এসে বসল। চিঠি খান 15, একজনেরই হাতের, বেশ শৌখিন নীল লিলেন পেপারের খামের ওপর ঠিকানা লেখা, অমিয়া মজুমদার, কেয়ার অফ সিআর পাল, 22/6 নীলমণি দত্তের লেন, বাগবাজার, কলিকাতা। ঝাঁক বাঁচা গেল, এই তো দিব্যি ঠিকানা পাওয়া গেল। আর ভাবনা নেই, কালই একখানা চিঠি লিখে দেওয়া যাবে। মেয়েটিরও নিশ্চয়ই ভীষণ অসুবিধায় পড়তে হয়েছে। বেচারির একখানা শাড়ি নেই, ব্লাউজ নেই, আর তার ওপর টাকা ও গহনা হারানোর দুশ্চিন্তা। মেয়েটি এতক্ষণ মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তার উপর যদি তারই সুটকেস মেয়েটি নিয়ে গিয়ে থাকে, তবে তো সুটকেস খুলে মেয়েটি মূর্ছা যাবে। দেশ থেকে এখানে খাওয়ার জন্য বেশ কিছু পাটালি ও চিড়ে আনছিল ওই সুটকেসের মধ্যে। তাছাড়া একটা ছোট মানকচু আছে, আর আছে একজোড়া জুতো, নতুনও তেমন নয়। এসব বাদে তার ধুতি, শার্ট, পাঞ্জাবি প্রভৃতি তো আছেই। এর মধ্যেকার একটি জিনিসও মেয়ের কোনো উপকারে আসবে না। মজুমদার 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 কি জাত? কায়স্থ না বৈদ্য না ব্রাহ্মণ না অন্য কিছু? চিঠিগুলো পড়ে দেখবার ইচ্ছা হলো প্রতুলের। কে লিখেছে, মেয়ে না পুরুষ? শেষ পর্যন্ত সে ইচ্ছা সে দমন করল। দরকার নেই পরের চিঠি পড়বার, এটা অন্যায়। সারা দিন রাত কেটে গেল বটে, কিন্তু প্রতুলের মন থেকে মেয়েটির চিন্তা কিছুতেই যেতে চায় না। যত সে অন্যদিকে মন দেবার চেষ্টা করে, ততই সেই একই চিন্তা, সেই বালুরঘাটের মেয়ে, তার সুটকেস। পরদিন সে মেয়েটিকে একখানা চিঠি দিল। মাননীয় পাঠ ব্যবহার করে সে সুটকেস বদলের সব অবস্থা খুলে জানালো। সুটকেসের মধ্যে যা যা ছিল, গহনা, টাকা, বস্ত্রাদির একটি তালিকাও দিল চিঠিতে। অনিচ্ছাকৃত ত্রুটির জন্যে মার্জনা ভিক্ষাও বাদ গেল না। সে যে কি ভীষণ লজ্জিত ও দুঃখিত হয়েছে, এজন্য অন্তত 3 বার সে কথা লিখল 3 জায়গায়। তার নিজের সুটকেসটি কি ওখানে আছে? চিঠি ডাকে দিয়ে 2-3 দিন দুরু দুরু বক্ষে উত্তরের অপেক্ষায় রইল প্রতুল। না জানি কি উত্তর আসে। খুব রাগ করে কি চিঠি লিখবে? পুলিশের খবর দেবার ভয়টয় দেখিয়ে 9 দিনের দিন উত্তর এলো। মান্যবরেষু মহাশয়ের পত্রে অবগত হইলাম, হিলি স্টেশনে মোটর হইতে নামিবার সময় আমার ভাগ্নী শ্রীমতী অমিয়ার সুটকেসটি ক্রমক্রমে আপনার সহিত বদল হইয়া গিয়াছে। আপনার সুটকেসটিও আমার ভাগ্নির সহিত আসিয়াছে। জিনিসপত্রাদির যাহা উল্লেখ করিয়াছেন, সুটকেসের মধ্যে উহার অতিরিক্ত কিছুই ছিল না। মহাশয় ভদ্রলোক, আপনাকে এই অসুবিধায় ফেলিবার নিমিত্ত আমার ভাগ্নী যথেষ্ট লজ্জিতা। তাহার পক্ষ হইতে আমিও আপনার নিকট বারবার ত্রুটি স্বীকার করিতেছি। বাক্সটি ইনসিওর্ড আনপেড রেলওয়ে পার্সেলে পাঠাইয়া দিবেন। আপনার সুটকেসটিও সেইভাবে পাঠাইব। রেলের রসিদটা উপরের ঠিকানায় পাঠাইয়া বাধিত করিবেন।
বিনীত শ্রী ভবতারণ চক্রবর্তী। পত্র পেয়ে প্রতুলের যে কিছু আশাভঙ্গ না হয়েছিল এমন নয়। প্রথম তো এ মেয়েটি কোন মেয়েটি তা বোঝা গেল না। বালুরঘাটের সেই মেয়েটি যে এই অমিয়া মজুমদার তার কোনো প্রমাণ নেই। চিঠি একখানা মেয়েটির কাছ থেকে আসবে এমন আশা করা নিতান্ত অসঙ্গত ছিল না। কোথা থেকে আবার মেয়ের মামা শ্রী ভবতরণ চক্রবর্তী এসে জুটল মাঝখানে। তবে মামা থাকতে একটা ব্যাপার খানিকটা পরিষ্কার হয়ে গেল, মেয়েটি ব্রাহ্মণ, সেও ব্রাহ্মণ। তাতে অবশ্যই এমন কিছু সুবিধা যে কি প্রতুল ভালো করে যখন ভাবল তখন বুঝেই পেল না। পরদিন লোক পাঠিয়ে সে সুটকেসটি রেলে বুক করে দিলে এবং তার নিজের সুটকেসটিও সে সপ্তাহের শেষে একদিন অক্ষত অবস্থায় কুলির মাথায় চেপে তার কোয়ার্টারে এসে পৌঁছালো। জিনিসপত্র নাড়াচাড়া হয়েছে বটে, কিন্তু ঠিক আছে, এমনকি চিড়ে ও তালের পাটালি পর্যন্ত। ব্যাপারটা বেমালুম মিটে গেল। এরপর আর কি ঘটতে পারে? কিছুই না। প্রতুল কিন্তু কিছুতেই মেয়েটির কথা একেবারে ভুলতে পারল না। তার তরুণ জীবনে এই প্রথম নারী সংক্রান্ত ঘটনা। রোম্যান্স না হলেও রোম্যান্সের কল্পনা মনে জাগে বই কি, বিশেষত চা বাগানের এই নির্জন জীবনে। তাছাড়া কোন মেয়ে ছিল এটি? সেই বালুরঘাটের। মেয়েটির কাছ থেকে একখানা ধন্যবাদ জানিয়ে চিঠি আসবে এই আশাও প্রতুলের ছিল, তা আসেনি। 5 মাস পরে প্রতুল আবার ছুটি নিয়ে বাড়ি রওনা হলো। অনেকদিন দেশে যায়নি। বোনটা ব্যাকুল ছিল আত্মীয় স্বজনকে দেখবার জন্য। ওর বোন কমলাকেও বড় ভালোবাসে। কমলার বিবাহের কথাবার্তা চলছে, সামনের বৈশাখেই বোধহয় বিয়ে হয়েও যাবে। তার আগে কমলাকে নিজের মধ্যে আপন করে দিন কতক পেতে চায়, সেজন্য আরও বিশেষ করে বাড়ি যাওয়া দরকার। হিলি স্টেশনে নেমে বসে থাকতে হলো। একখানি আপ ট্রেন এলে তার যাত্রী নিয়ে তবে মোটর বাস ছাড়বে। প্ল্যাটফর্মে কিছুক্ষণ পায়চারি করতে করতে কলকাতার ট্রেন এসে পৌঁছালো। যাত্রীর ভিড় তেমন ছিল না, কয়েকটি মাত্র লোক নামলো ট্রেন থেকে। হঠাৎ প্রতুল থমকে দাঁড়ালো। বালুরঘাটের সেই তরুণী কলেজের ছাত্রীটি একা ট্রেন থেকে নামছে। ওর হাতের দিকে চেয়ে কিন্তু সে চোখে অন্ধকার দেখল কিছুক্ষণের জন্যে। ট্রেনের দরজা থেকে কুলি যে সুটকেসটাকে মাথায় চাপিয়ে নিল মেয়েটির, সেটি তার অত্যন্ত পরিচিত সেই সুটকেসটি নয়। সেটি ছিল টিনের, আর এটি চামড়ার বড় একটা সুটকেস। মোটর বাস ছাড়বার সময় নেই বেশি। প্ল্যাটফর্মে নেমে মেয়েটি একবার চারিদিকে চেয়ে দেখলে যেন একটু হতাশ হয়ে পড়ল। মোটর বাসে উঠবার সময় প্রতুল শুনলে মেয়েটি কন্ডাক্টরকে বললে, বালুরঘাটের সাব ডেপুটি বাবুর বাড়ি থেকে কোনো লোক আসেনি? डेपुटी साहब नहीं माजी, आप उठिए, हॉर्स क्या बालूरघाट में उतार देगा। বাস চলেছে। মেয়েটির প্রতি ঔদাসীন্য এসে গিয়েছে প্রতুলের। সে অন্যদিকে চেয়ে অন্য কথা ভাবছে। বাক্সের অদল বদল হয়েছিল বলেই তার মন বালুরঘাটের মেয়েটির প্রতি আগ্রহান্বিত হয়ে উঠেছিল। মেয়েটি সুন্দরী বলে নয়, সুন্দরী মেয়ে সে অনেক দেখেছে। এমন একটা ঘটনা ঘটেছিল যে মেয়ের সম্পর্কে তার প্রতি মন আকৃষ্ট হওয়া খুবই স্বাভাবিক। প্রতুল কেন, সকলেরই হয়, আরও বেশি করে হয় এর উপরেও যদি মেয়েটি সুন্দরীর পর্যায়ে পড়ে। কিন্তু এ যখন সে মেয়ে নয়, প্রতুল ওর সুটকেস দেখেই তা যখন বুঝলে, সেই মুহূর্তেই প্রতুলের মন থেকে মেয়েটি একদম মুছে গিয়েছে। যাকে নিয়ে তার মন নিভৃতে কত স্বপ্নজাল বুনেছিল একসময় ভাটিখালি চা বাগানের বনানী বেষ্টিত নির্জন বাংলোতে, এ সে মেয়ে নয়। যাত্রীদের ভিড় বেশি নেই, ভদ্রলোকও নেই সে আর মেয়েটি ছাড়া। ড্রাইভারের ঠিক পিছনে রেলিং দিয়ে অন্য যাত্রীদের বসবার জায়গা থেকে পৃথক করা রিজার্ভ সিটে মেয়েটি বসে আছে। প্রতুল তার ঠিক পিছনে লম্বালম্বিভাবে পাতা বেঞ্চির প্রথমেই বসেছে, রিজার্ভ সিটের পিতলের গড়াদে ঠেস দিয়ে। একটা ছোট বাজারে বাস দাঁড়ালো। 2-1 যাত্রী ওঠানামা করল। প্রতুল লক্ষ্য করলে মেয়েটি তার দিকে চেয়ে চেয়ে দেখছে। কি যেন বলবার আছে ওর, কিন্তু বলতে বাধো বাধো ঠেকছে। ভাবটা এই রকম, কি বলবার থাকতে পারে মেয়েটির? সে কি এগিয়ে গিয়ে মেয়েটির সঙ্গে কথা কইবে? মোটর বাস ছাড়বার কিছুক্ষণ পূর্বে মেয়েটি ওর দিকে ফিরে বললে, আপনি কি বালুরঘাট যাবেন? প্রতুল চমকে উঠে বললে, বালুরঘাট? হ্যাঁ, না তা না, বালুরঘাট কেন বলুন তো? প্রতুলের উত্তর দেওয়ার ধরন ও অবস্থা দেখে তরুণীর সুন্দর মুখের হাসির অতি ক্ষীণ অস্পষ্ট রেখা
ঈষৎ ফুটে উঠেই মিলিয়ে গেল। সে বললে, দেখুন, আমি বড় মুশকিলে পড়ে গেছি। রাত হয়ে গেল, বালুরঘাটে আমার কাকা গভর্নমেন্ট অফিসার। বাসা থেকে লোক আসার কথা আছে নর্থ বেঙ্গলের সময়। আমি একটা ট্রেন আগে এসে পড়েছি, কি করে বাসায় যাব? তাছাড়া আপনি যদি আগে নেমে যান তবে গাড়িতে আর দ্বিতীয় ভদ্রলোক নেই। এই অন্ধকার রাতে পথে ভয়ও তো আছে জানি। মেয়েটি যেন অসহায়ভাবে ওর মুখের দিকে চাইলে। প্রতুল লাফিয়ে উঠল প্রায়, বললে, কোনো ভয় নেই, আমি আপনাকে পৌঁছে দেবো বাড়ি। আমিও ওখানেই যাব, চলুন। মেয়েটি যেন সাহস ও আশ্বাস পেয়ে মনের বল ফিরিয়ে পেল, কিন্তু মুখে বললে, আপনাকে সে বড় কষ্ট দেওয়া হবে। আপনি বালুরঘাটে নেমে দয়া করে আমাকে একখানা গাড়িতে তুলে। কিছু না, আপনি সেজন্য কিছু মনে করবেন না। কার বাসায় যাবেন আপনি? আমার কাকা এখানকার সাব ডেপুটি সুধাংশু কুমার মজুমদার। প্রতুলের বুকের মধ্যে হঠাৎ যেন দুলে উঠল। যে কথাটা ভুলেছিল এতক্ষণ, সেটা আবার তার মনে সাড়া জাগালো। একটা কথা বলবো? যদি কিছু মনে না করেন, আপনার নামটি কি জিজ্ঞেস করতে পারি কি? আগে আমার নাম অমিয়া মজুমদার। প্রতুলের মাথা ঘুরে উঠল। বাস, লোকজন, গাছপালা, পৃথিবী, আকাশ, বাতাস দুলে উঠল যেন একটা বিরাট ভূমিকম্প। অমিয়া মজুমদার, অমিয়া মজুমদার। অতি কষ্টে নিজেকে সামলে বললে, আর একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আপনার সঙ্গেই আমার সুটকেস বদল হয়েছিল গত পুজোর ছুটির সময়। আমারই নাম প্রতুল ভট্টাচার্য। আমি ভাটিখালি চা বাগানে থাকি। ডাক্তার। মেয়েটির ডাগর চোখে বিস্ময় ও কৌতূহলের দৃষ্টি ফুটে উঠল। অনেকক্ষণ চুপ করে ওর দিকে চেয়ে থেকে বললে, ও, আপনি প্রতুল বাবু? আপনাকে আমি চিনি। আমাকে আমাকে চেনেন কিভাবে? সেবার বাসে আমার একখানা বই পড়ে যাওয়াতে আপনি আমায় কুড়িয়ে দিয়েছিলেন না? প্রতুল হেসে বললে, হ্যাঁ, ঠিক বটে, মনে পড়েছে। কিন্তু বাক্স বদলের চেনাটা বড় বেশি রকম চেনা নয় কি? ওহ, কি কষ্ট দিয়েছিলাম আপনাকে, মনে থাকবে চিরকাল। না না, তা আর কি, অমন ভুল তো হয়েই থাকে, আমারই দোষ। আপনার কি দোষ? আমার দোষ। যতই তাড়াতাড়ি হোক নিজের জিনিস দেখে নেওয়া উচিত ছিল। আপনি কোন কলেজে পড়েন? স্কটিশ চার্চে। এবার বিয়ে পরীক্ষা দেবেন বুঝি? থার্ড ইয়ার শেষ হবে এবার, সামনের বার দেব। আপনার মামার নাম বুঝি ভবতারণ বাবু? মামার বাড়ি থাকেন বুঝি? না, ওটা মামা বাড়ি নয়। মামা একা থাকেন, উনি জ্যোতিষী, কেউ নেই বাসায়। আমি রাধি, মামার আমি থাকি। রাত্রি 8:30টার সময় বালুরঘাটে বাস এলো। প্রতুল মেয়েটিকে বললে, আপনাদের বাসা কত দূর? একখানা গাড়ি করি? গাড়ি করতে হবে না, কুলির মাথায় দিয়ে চলুন, যাই। ওই মোড় ঘুরলেই 3 মিনিটের পথ। এরা বাসায় পৌঁছতেই একদল বালক বালিকার উচ্ছ্বাসসূচক কলরবের মধ্যে এদের অভ্যর্থনা হলো। মেয়েটির কাকা সুধাংশু বাবু প্রতুলকে যথেষ্ট আপ্যায়িত করলেন। প্রতুল তখনই চলে যেতে চাইল, সে কথা তিনি কর্ণপাত করলেন না। রাত্রে তিনি কোথাও তাকে যেতে দেবেন না। কাল সকালে সে পরামর্শ হবে কখন যাওয়া যায় না যায়। আপাতত হাত মুখ ধুয়ে বিশ্রাম করে একটু চা খেলে কৃতার্থ হবেন। ইতিমধ্যে বাড়ির মধ্যে মেয়েটির দ্বারাই রাষ্ট্র হয়ে গেল যে এই সেই লোক যার সঙ্গে তার বাক্স বদল হয়েছিল। এতক্ষণ পর্যন্ত প্রতুল ছিল মাত্র জনৈক সহৃদয় প্রতীক ভদ্রলোক, যিনি তাদের অমিয়াকে একা আসতে দেখে দয়া করে তাকে বাসায় পৌঁছে দেওয়ার কষ্ট স্বীকার করেছেন। কিন্তু এ কথা প্রকাশ হওয়ার পরে প্রতুল বাসাসুদ্ধ সকলের নতুনতর কৌতূহল ও প্রশংসার কেন্দ্র হয়ে উঠল। মেয়েটির কাকা বাড়ির মধ্যে থেকে এ কথা শুনে এসে তাকে বললে, আপনার সম্বন্ধে যে কথা শুনলুম অমির মুখে, তাতে আপনাকে আর সাধারণ ভদ্রলোক বলে ভাবতে পারিনে তো। আপনি অতি মহৎ লোক। এভাবে যে আপনার সঙ্গে আলাপ হয়ে যাবে এ ধারণার অতীত। বেশি কিছু আমি আপনার সামনে আপনার সম্বন্ধে বলবো না, তবে এইটুকু বলছি যে আমরা বাসার সকলেই আপনাকে পরমাত্মীয় বলে গণ্য করি প্রতুলবাবু। অমিও বাড়ির মধ্যে ওর কাকিমার কাছে বলছিল আপনার সম্বন্ধে ওর যথেষ্ট উঁচু ধারণা। প্রতুলের মুখ লজ্জায় ও সংকোচে লাল হয়ে উঠল, বিশেষ করে সুধাংশু বাবুর এই শেষের দিকের উক্তিতে। একটু পরে চা ও খাবারের বেকারি হাতে মেয়েটি বাইরের ঘরে ঢুকে প্রতুলের সামনে টেবিলের উপরে সেগুলো রেখে বললে, হাত মুখ ধুয়েছেন? একটু চা খেয়ে নিন।
সুধাংশুবাবুর হঠাৎ কি একটা কাজের কথা মনে পড়ে যাওয়াতে তিনি বললেন, অমি তুই এখানে বস একটু, ওকে আর এক পেয়ালা চা করে এনে দিস, আমি আসছি আধ ঘন্টার মধ্যে। সুধাংশুবাবুকে আর বাইরের ঘরে দেখা গেল না। প্রতুল ইতিমধ্যে মেয়েটির সম্বন্ধে অনেক কথা জেনে ফেলেছে। ওর বাবা মা নেই, অনেকদিন মারা গেছেন। কাকা মানুষ করছেন বহুদিন থেকে। আইএতে মেয়েটি 20 টাকা স্কলারশিপ পেয়েছিল। কলেজে ফাইন আর্টস সোসাইটির সেক্রেটারি। কলেজের গানের প্রতিযোগিতায় প্রথম হয়ে মেডেল পেয়েছে এবছর। কলেজ ম্যাগাজিনে ওর লেখা ছোট গল্প বেরিয়েছে। বিএ পাশ করে ও নিশ্চয়ই এমএ পড়বে, ইত্যাদি ইত্যাদি। মেয়েটি সরাসরিভাবে এসব সংবাদ প্রতুলকে বলেনি। প্রতুলের প্রশ্নে কতকটা নিজে থেকে ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বলেছিল যে প্রতুলের তথ্যগুলি অজ্ঞাত রইল না আধ ঘন্টা সময় শেষ হওয়ার পূর্বেই। সুধাংশুবাবু পুনরায় বাইরের ঘরে ঢুকতেই অমিয়া উঠে চলে গেল। পরদিন সকালে উঠে প্রতুল যাবার উদ্যোগ করতেই সুধাংশুবাবু ওকে জানালেন, এই যে বাড়ির মধ্যে বলছে এবেলা যাওয়া যাবে না, তার খেয়ে দে ওবেলা ধীরে সুস্থে গেলেই চলবে। প্রতুলের সম্বন্ধেও সুধাংশুবাবু অনেক কথা জানলেন কথায় কথায়। সে এমবি পাশ করেছে 8 বছর, চা বাগানে চাকরি করে, 100 টাকা মাইনে। ওরা রাড়ি শ্রেণী ব্রাহ্মণ, বাবা মা বেঁচে আছেন, দেশে জায়গা জমিও আছে, ইত্যাদি ইত্যাদি। বাঙালির সংসার, বাপ মা মরা বয়স্কা মেয়ে কাকার ঘাড়ে। পাত্র হিসাবে প্রতুল ভালোই। সম্মুখে শুভ বৈশাখ মাস, অতএব এর পরে আর খুব বেশি কিছু বলবার নেই, থাকবারও কথা নয়। ভাটিখালি চা বাগানের সেই কোয়ার্টারে প্রতুল একদিন তার তরুণী পত্নীকে ঠাট্টার সুরে বলেছিল, কি আর বাক্স বদল করবে? অমিয়া ক্রোধে ঘাড় বেঁকিয়ে উত্তর দিয়েছিল, বলো না আর, কি কষ্ট সেদিন আমার। কলেজ যাব, বাক্স খুলে দেখি ধুতি, গেঞ্জি, লুঙ্গি, শার্ট। মাগো, আমার চোখে এলো জল। কি পড়ি তখন বুঝি নে। বাড়িতে দ্বিতীয় মেয়ে মানুষ নেই, নিয়ে উঠে কি পড়ি তার নেই ঠিক। কি বিপদ গিয়েছে সেদিন আমার। আর বাক্স বদল হলো নাকি একজন গেও লোকের সঙ্গে। বাক্সের মধ্যে আবার চিড়ে, গুড়, পুরনো তালি দেওয়া জুতো। ওহ মাগো! হায় হায়, বাক্স বদল তো পদে আছে, সেই গেও লোকটার সঙ্গে একদিন মালা বদল হয়ে যাবে তা কি আর তখন জানতে? নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ। ক্রিয়েটিভ সোলের এই গল্পগুলি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। আর তোমরা যারা নতুন দর্শক বন্ধু তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। দেখা হবে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। ততদিনের জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং ক্রিয়েটিভ সোলের পাশে থেকো। থ্যাংক ইউ।